সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 2 মিনিটে কিভাবে লা শাতাল্লিহ নীতি আত্মস্থ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা ভুল শুনো নাই, যে তোমরা সঠিকই শুনছো যে 2 মিনিটে কিভাবে লা শাতাল্লিহ নীতিটা কি করা যায়, আয়ত্ত করা যায়। চলো, এই 2 মিনিটে লা শাতাল্লিহ নীতি আয়ত্ত করার জন্য তোমাকে অবশ্যই আমার একটা বাক্য অবশ্যই কি রাখতে হবে, মনে রাখতে হবে, যেখানে লেখা আছে যেদিকে কম বিক্রয় সেদিকে যাবে। তুমি এখন থেকে শুরু করে 2 মিনিট গনে গনে হিসাব করবে যে 2 মিনিটের মধ্যে তুমি বিষয়টা বুঝতে পারছো কিনা। তো দেখো সবাই, এই লা শাতাল্লিহ নীতির ক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়টা খুব খেয়াল করব, যেখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কি, যেই দিকে কম বিক্রয় সেদিকে যাবে, যেই দিকে কম বিক্রয় কি সেদিকে যাবে। এবার আসো, এই লা শাতাল্লিহ নীতি কি, কেন, এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখন 2 মিনিটে আমরা এই লা শাতাল্লিহ নীতিটা কিভাবে 2 মিনিটে শেষ করা যায় সেটা নিয়ে দেখি। তো প্রথম কথা হচ্ছে, আমাদের এই লা শাতাল্লিহ নীতি 3টা নিয়ামকের উপর কাজ করে। একটা হচ্ছে তাপ, আরেকটা হচ্ছে চাপ, আর আরেকটা হচ্ছে কি ঘনমাত্রা। অর্থাৎ আমাদের এই লা শাতাল্লিহ নীতিটা এই 3টা নিয়মের উপর কি করে, ডিপেন্ড করে। একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে চাপ, আর হচ্ছে কি ঘনমাত্রা। আমরা এই তাপ চাপ ঘনমাত্রাটা কি করতে পারি, 2টা কাজ করতে পারি। একটা হচ্ছে বৃদ্ধি, আর হচ্ছে হ্রাস। অর্থাৎ এই তিনটাকে আমরা কি করতে পারি, হয় আমরা বৃদ্ধি করতে পারি, না হয় আমরা কি করতে পারি, হ্রাস করতে পারি। তাহলে এই লা শাতাল্লিহ নীতিতে এই তাপ চাপ ঘনমাত্রা এই 3টা জিনিসেরই খেলা। চলো, এই 3টা জিনিস কিভাবে আমরা 2 মিনিটে সমাধান করতে পারি, এখন থেকে ভিডিও স্টার্ট। চলো শুরু করা যাক। আমরা এখন এই তাপ চাপ ঘনমাত্রা এই 3টা জিনিস কিভাবে 2 মিনিটে শিখতে পারি। তো চলো, প্রথমে হচ্ছে আমি একটা বিক্রিয়া নিয়েছিল, তোমাদের শুরু করতেছি। যেখানে প্রথম হচ্ছে কি, লা শাতাল্লিহ নীতিতে তাপের প্রভাব। এই তাপের প্রভাব নিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। এখানে আছে 2 অণু সালফার ডাইঅক্সাইড। কি লেখা আছে, 2 অণু সালফার ডাইঅক্সাইড। খেয়াল করো সবাই, 2 অণু সালফার ডাইঅক্সাইডের সাথে 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কি 2 অণু সালফার ট্রাইঅক্সাইড। 2 অণু কি উৎপন্ন করে, 2 অণু সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এর সাথে ওরা আমাদের কাছে কি দিছে, ডেল এইচ এর মান দেওয়া আছে কত, 100 কিলো জুল পার মোল। তাহলে এই বিক্রিয়াটাতে খেয়াল করো, এই একটা বিক্রিয়াতে কিভাবে তুমি তাপ চাপ ঘনমাত্রা প্রয়োগ করবে সেটা আমরা 2 মিনিটে দেখাবো। এই ক্ষেত্রে দেখো, কথা ছিল কি, যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এর মানে কি, এর মানে একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে আমি আলোচনা করব তাপ নিয়ে। প্রথম আমি আলোচনার বিষয় হচ্ছে কি, তাপ। এই তাপ নিয়ে আলোচনা করছি, খেয়াল করো সবাই। দেখো, এখানে 2 মোল সালফার ডাইঅক্সাইড, 1 মোল হচ্ছে কি অক্সিজেন। এরা উভয় বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 অণু কি 2 মোল কি উৎপন্ন করছে, সালফার ট্রাইঅক্সাইড। তার সাথে উৎপন্ন করছে আরো কত, ডেল এইচ এর মান মাইনাস। তোমরা অবশ্যই জানো, এই ডেল এইচ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, আর এই ডেল এইচ এর মান যদি প্লাস হয় এটি একটি তাপহারী বিক্রিয়া। তাহলে অবশ্যই এটা একটি কি তাপ উৎপাদী বিক্রিয়া, এবং উৎপাদে তাপ আছে। তাপটা কোথায় আছে, উৎপাদে আছে। যেমন এখানে আমি এখানে প্লাস দিয়ে লিখি, বা বিক্রিয়াটা যদি আমি একটু বড় করে লিখি, দেখো এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কি সালফার ট্রাইঅক্সাইড, তার সাথে 198 কিলো জুল পার মোল। এই কিলো জুল পার মোল লিখলাম আমি এখানে। তাহলে একটু খেয়াল করো, এই বিক্রিয়াটিতে এই 198 কিলো জুল পার মোল, এই তাপটা কার সাথে আছে, উৎপাদের সাথে আছে না। এই তাপটা কার সাথে আছে, উৎপাদের সাথে আছে। অর্থাৎ আমাদের এই অ্যারো চিহ্নের বাম পাশেরটা হচ্ছে বিক্রিয়ক, আর ডান পাশেরটা হচ্ছে কি উৎপাদ। এখন তুমি দেখো, এই 198 কিলো জুল পার মোল এটা উৎপাদের সাথে কি আছে। তার মানে বিক্রিয়ক অংশ আর উৎপাদ অংশের মধ্যে এখন তাপ কোথায় বেশি, অবশ্যই কোথায় বেশি, তাপ উৎপাদে বেশি। বুঝে নেই মনে হচ্ছে, আবার বলছি। দেখো, এখানে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক, আর সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে কি উৎপাদ। এই 198 কার সাথে আছে, উৎপাদের সাথে আছে না। তার মানে এখন এই উৎপাদের তাপের পরিমাণ হচ্ছে কি বেশি। এখন তুমি চাইতেছো হচ্ছে সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করতে। তাপ কি করতে, তুমি চাইতেছো সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করতে। এখন বিক্রিয়াটা কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে লা শাতাল্লিহ নীতিতে আমরা যখন তাপের প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব আলোচনা করব, ওখানে মূল হচ্ছে কি বিক্রিয়া কি বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে নাকি উৎপাদ থেকে বিক্রিয়ক আসবে, বাম থেকে ডানে যাবে নাকি ডান থেকে বামে আসবে, সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে। এইটা একদম পুরো কনফিউজ দূর করার জন্য শুধু তোমাকে মনে রাখতে হচ্ছে এই লাইনটা, যেই দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন আমি যেহেতু তাপ নিয়ে কথা বলতেছি, তো তাপ হচ্ছে, দেখো তো, এটা হচ্ছে আমার বিক্রিয়ক অংশ, এটা আমার উৎপাদ অংশ। তাহলে এই 198 কার সাথে আছে, উৎপাদের সাথে আছে। অর্থাৎ উৎপাদ এখন তাপের পরিমাণ হচ্ছে কি বেশি। এখন কথা কি ছিল, যেই দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন উৎপাদ যদি তাপের পরিমাণ বেশি হয়, তো এখানে তাপের পরিমাণ হচ্ছে কি কম।
তার মানে বিক্রিয়াটা এই উৎপাদ থেকে কোথায় আসবে, বিক্রিয়কের দিকে আসবে। কখন? যখন আমি কি করি, তাপ বৃদ্ধি করি। অর্থাৎ আমি যদি এই বিক্রিয়াটিতে তাপের পরিমাণ আরো বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া কি সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে? এটার জন্য আমাকে মনে রাখতে হচ্ছে কি, যে দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন এই 198 কিলো জুল পার মোল এই তাপটা উৎপাদের সাথে আছে, তাহলে উৎপাদ তাপের পরিমাণ বেশি। এখন যদি আমি সাম্য অবস্থায় তাপ আরো বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া কোন দিকে আসবে, কমের দিকে। কম কোথায়, বিক্রিয়কে। অর্থাৎ বিক্রিয়াটা সামনে থেকে পিছনের দিকে আসবে। অর্থাৎ এরো চিহ্ন হবে কোনটা, এটা। তখন আমরা বলবো যে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডান, আর এটা হচ্ছে কি বাম। তাহলে বিক্রিয়াটা ডান দিক থেকে কোথায় আসবে, বাম দিকে। এখন ডান দিকে কে আছে, ডান দিকে আছে সালফার ট্রাইঅক্সাইড, আর বাম দিকে কে আছে, সালফার ডাইঅক্সাইড, আর আছে কি অক্সিজেন। অর্থাৎ 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 খেয়াল করো, এই সালফার ট্রাইঅক্সাইড থেকে যখন তুমি সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন আসবে, অর্থাৎ এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে সালফার ডাইঅক্সাইড আর তৈরি করবে অক্সিজেন। তখন এই সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণ কি হবে, আস্তে আস্তে কমবে, আর সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের পরিমাণ কি হবে, বাড়বে। তাহলে বিক্রিয়াটা যখন সামনে থেকে পিছনের দিকে আসবে, অথবা ডান থেকে বামে আসবে, অথবা পশ্চাৎমুখী হবে, তখন এই উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রিয়ার পরিমাণ কি হবে, বাড়বে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তুমি মাথায় রাখতে হবে যে যখন আমাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলবে, উৎপাদ তাপ আছে, তাপ কোথায় নাই, বিক্রিয়কে। এখন যদি আমি সাম্য অবস্থা তাপ আরো বৃদ্ধি করি, যেই দিকে কম বিক্রিয়া সেই দিকে যাবে। যেহেতু এই বিক্রিয়কে তাপ কম, তো বিক্রিয়া কোন দিকে যাবে, পিছনের দিকে। আশা করি এটা বুঝতে পারছো। যখন বিক্রিয়া পিছনের দিকে আসবে, তখন এই উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রিয়ার পরিমাণ কি হবে, বাড়বে। এখন তুমি বলবে না স্যার, আমি তো তাপ হ্রাস করতে চাইতেছি। কি করতে চাইতেছি, তাপ হ্রাস করতে চাইতেছি। এখন তুমি তাপ বৃদ্ধি করলে যে এই ঘটনাটা ঘটবে, আমি আবার ক্লিয়ার করে বলছি, তুমি তাপ বৃদ্ধি করলে যে এই ঘটনাটা ঘটবে, তাপ হ্রাস করলে তার বিপরীত ঘটনাটা ঘটবে। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম হচ্ছে কি, বিক্রিয়া কোন দিকে আসবে, ডান থেকে বামে। এখন কি হবে, যদি তাপ হ্রাস করি, বাম থেকে কোথায় যাবে, ডানে যাবে। বাম থেকে কোথায় যাবে, ডানে যাবে বিক্রিয়াটা। যখন বাম থেকে ডানে যাবে, তখন বামে কি আছে, সালফার ডাইঅক্সাইড, আর আছে কি অক্সিজেন। এই সালফার ডাইঅক্সাইড অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে কি, সালফার ট্রাইঅক্সাইড। ফলে এই বিক্রিয়ক অংশের পরিমাণ কমবে আর উৎপাদক অংশের পরিমাণ বাড়বে। তাহলে এখানে তোমাকে এত কিছু বলার চেয়ে তুমি কি কি মাথা রাখবা, যে যদি বিক্রিয়াতে আমি তাপ আরো বৃদ্ধি করি, যেই দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন যেহেতু এদিকে তাপ বেশি, তো বিক্রিয়া তো সে সামনে যাবে না, বিক্রিয়া যাবে কোন দিকে, পিছনের দিকে। আর যখন আমি তাপ হ্রাস করব, তাপ বৃদ্ধি করলে যেই ঘটনাটা ঘটবে, হুবহুব তার বিপরীত ঘটনা ঘটবে কোন সময়, তুমি যখন তাপ কি করবে, হ্রাস করবে। অর্থাৎ তাপ বৃদ্ধি আর হচ্ছে কি হ্রাস। চলো এই বিক্রিয়ার মধ্যে আমরা আরেকটা নিয়ামক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি, চাপ। আমরা এখন চাপ নিয়ে আলোচনা করব, চাপ নিয়ে আলোচনা করব। তাহলে মূল বিক্রিয়াটা আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, চাপেরটাও দেখাচ্ছি, যেহেতু আমার 2 মিনিটের কথা। তাহলে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড, কি দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড, আর দেওয়া আছে অক্সিজেন। বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 অণু সালফার ট্রাইঅক্সাইড। আমরা অবশ্যই যখন কি করব, চাপ হিসাব করব। কি হিসাব করব, চাপ। আমরা যখন চাপ হিসাব করবো, তখন অবশ্যই মোল দিয়ে হিসাব করব। কি দিয়ে হিসাব করব, মোল দিয়ে। সবাই একটু খেয়াল করো, দেখো এখানে এই সালফার ডাইঅক্সাইড যেটা আছে, এখানে দেওয়া আছে কত মোল, 2 মোল। আর অক্সিজেন কত মোল, 1 মোল। আর সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কত মোল, 2 মোল। তাহলে একটু খেয়াল করো, এখানে তোমার এই সালফার ডাইঅক্সাইড 2 মোল আর অক্সিজেন 1 মোল, তার মানে বিক্রিয়ক অংশে মোট কত মোল আছে, 3 মোল। আর উৎপাদ অংশে কত মোল আছে, 2 মোল। এখন একটু খেয়াল করো, তোমাদের সাথে কথা কি ছিল, কথা ছিল যেই দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন আমি যদি চাপ নিয়ে কথা বলি, তো চাপ নিয়ে কথা বললে প্রথম আমার কি করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে। চাপ কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এখন কথা কি ছিল, যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন তুমি খেয়াল করো, তোমরা খেয়াল করো, এখানে দেওয়া আছে কত মোল, 3 মোল। এখানে দেওয়া আছে কত মোল, 2 মোল। এখন বলো তো কম কোন দিকে, এদিকে না, তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনের দিকে। অর্থাৎ যখন আমি কি করবো, চাপ বৃদ্ধি করব, বিক্রিয়াটা যাবে সামনের দিকে। যখন সামনের দিকে যাবে, তখন এই সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন দুইজন মিলে তৈরি করবে কি, সালফার ট্রাইঅক্সাইড। ফলে কি হবে, এই দুটার পরিমাণ কমবে, এটার পরিমাণ কি হবে, বাড়বে। এখন তুমি বলবো যে স্যার, আমি যদি এখানে কি করতে পারি, চাপ হ্রাস করতে চাই। কি করতে চাই, চাপ হ্রাস করতে চাই। তো তুমি চাপ বৃদ্ধি করলে যে এই ঘটনাটা ঘটবে, সম্পূর্ণ তার বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ বিক্রিয়া এখন কি হবে, এই সালফার ট্রাইঅক্সাইড থেকে, অর্থাৎ এই বিক্রিয়া উৎপাদ থেকে কোন দিকে আসবে, বিক্রিয়কের দিকে আসবে। যখন উৎপাদ থেকে বিক্রিয়ক আসবে, তখন এই সালফার ট্রাইঅক্সাইডের পরিমাণ এটা কমবে, অর্থাৎ এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে তৈরি করবে সালফার ডাইঅক্সাইড আর তৈরি করবে কি, অক্সিজেন। ফলে এই উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রিয়ক অংশের পরিমাণ কি হবে, বাড়বে। এবার আসো ঘনমাত্রা। দেখো আমি যদি এখন ঘনমাত্রা নিয়ে কথা বলি, তাহলে ঘনমাত্রা হচ্ছে কি, সর্বদা ঘনমাত্রা যদি তুমি কি করো, বৃদ্ধি করো সাম্য অবস্থায়, বিক্রিয়া সামনের দিকে যাবে। আর যদি ঘনমাত্রা হ্রাস করো, বিক্রিয়া কোন দিকে আসবে,
পিছনের দিকে আসবে। তাহলে আমি বিক্রিয়াটা আবার লিখতেছি, দেখো এখানে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে কি সালফার ট্রাইঅক্সাইড। এখন এই বিক্রিয়ায় সাম্য অবস্থা থাকাকালীন তুমি যদি ঘনমাত্রা বৃদ্ধি করো বিক্রিয়া সামনের দিকে যাবে, আর যদি তুমি কি করো ঘনমাত্রা হ্রাস করো বিক্রিয়া কোন দিকে আসবে, পিছনের দিকে আসবে। তার মানে ঘনমাত্রার ক্ষেত্রে কথা একটা, বিক্রিয়া তুমি যদি সাম্য অবস্থা ঘনমাত্রা আরো বৃদ্ধি করো বিক্রিয়া সামনে যাবে, ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়া কোন দিকে আসবে, পিছনের দিকে যাবে। এটা হচ্ছে তোমাদের 2 মিনিটের কথা। চলো আমরা লার সাথে লিয়ে নিতে কি করি এখন বিস্তারিত আলোচনা করি। এবার আসো, এতক্ষণ তো আমি 2 মিনিটে তোমাদের কাছে অনেক কথা অনেক জোরে জোরে কথা বলে ফেলছি। এবার চলো আমরা লার সাথে লিয়ে নিতে কি করি সম্পূর্ণ আকারে বোঝার চেষ্টা করি। দেখো প্রথম কথা হচ্ছে বিজ্ঞানের লা সাথে লিয়ার নীতি। বিজ্ঞানের লা সাথে লিয়া, এই লা সাথে লিয়ার নীতি, লা সাথে লিয়াতে একটা উভয়মুখী বিক্রিয়ার কথা বলছে। একটা উভয়মুখী বিক্রিয়া মূলত হচ্ছে এটি ঘটবে কোথায়, একটা উভয়মুখী বিক্রিয়ার মধ্যে ঘটবে। সবাই একটু খেয়াল করো। দেখো আমি হচ্ছে একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে অ্যামোনিয়া। কি তৈরি করবে, অ্যামোনিয়া। এখন সমতার জন্য আমি এখানে দিলাম কত 2 আর এখানে হবে 3। দেখো সমতা হয়ে গেছে। তার সাথে উৎপন্ন হবে কি 92 কিলো জুল ফার্মোল। আচ্ছা জুল ফার্মোল লেখা আছে ওখানে। এখন একটা খেয়াল করো, যখন তুমি নাইট্রোজেন আর হাইড্রোজেন তুমি নিছো, এই নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ যখন তুমি প্রথমেই নিছো বিক্রিয়া এখনো ঘটাও নাই, তখন তোমার একটা আমি তোমাকে গ্রাফ দিয়ে দেখাই, একটু গ্রাফটা খেয়াল করো, এটা তোমাদের বইতেও আছে। দেখো এই বিন্দু হচ্ছে আমার কি বিক্রিয়ক, আর এই বিন্দু হচ্ছে আমার কি উৎপাদ। অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে আমার অ্যামোনিয়া, আর এই বিন্দুতে হচ্ছে আমার নাইট্রোজেন আর হচ্ছে কি হাইড্রোজেন। নাইট্রোজেন আর কি হাইড্রোজেন। এখন একটু খেয়াল করো, আমি যখন বিক্রিয়া গঠানোর জন্য নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের নিছিলাম, নেওয়ার পরে এখন আমি নিছি, এখনো বিক্রিয়া ঘটাই নাই। তার মানে আমার কাছে আমি এরাও নিছি, তার মানে আমার বিক্রিয়কের পরিমাণ হচ্ছে বেশি। বিষয়টা যদি তোমাকে আমি আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে মনে করো আমি রুটি বানানোর চেষ্টা করব। এখন রুটি বানানোর জন্য আমি কাই নিছি, দেখো আমি কায়ের গোল্লা করছি, এইভাবে রুটি বানানোর জন্য এভাবে গোল্লা করছি। দেখো আমি মনে করো এই 5টা রুটি বানাবো বলে আমি কি করছি, 5টা এই কায়ের গোল্লাগুলো করছিলাম। এখন খেয়াল করো, এখন আমি রুটি বেলি নেই, অর্থাৎ আমি 5টা রুটির কাই নিছি, যেগুলো গোল গোল করে নিছি, এগুলো আমি বেলবো। এখন দেখো তো আমি বেলার, এখন বলো তো মনে করো আমি এই পাত্র হচ্ছে আমার গোল গোল যেগুলো আছে এগুলা, আর এই পাত্র হচ্ছে কোনটা, এই পাত্র হচ্ছে খালি, যেখানে আমি রুটি বেলার পরে এখানে রাখবো। এখন দেখো তো আমি কায়ের গুলাগুলা নিছি, এখনো বেলুনাই নেই, অর্থাৎ বেলি নেই। এখন বলতো রুটির পরিমাণ কটা হবে, একটাও হবে না। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমার এই বিক্রিয়কের পরিমাণ সর্বোচ্চ আর উৎপাদের পরিমাণ সর্বনিম্ন। এই জন্য আমার এই বিক্রিয়কটা হচ্ছে উপরে আর উৎপাদটা হচ্ছে কোথায়, নিচে। এখন মনে করো আমি এখান থেকে একটা কায়ের গোলা নিলাম, নেওয়ার পরে এটার কি করছি, এভাবে বেলছি, বেলার পরে এটা একটা রুটি হয়ে গেছে। তাহলে আমি রুটিটার এখানে রাখছি। তার মানে হচ্ছে কি আমার এই বিক্রিয়কের পরিমাণ কমতেছে আর উৎপাদের পরিমাণ বাড়তেছে। দেখো আমি আর একটা কায়ের গোলা নিলাম, নেওয়ার পর আবার বলছি, বেলার পরে কি হয়েছে, আমার আর একটা রুটি হয়েছে। তার মানে ধীরে ধীরে কি হইতেছে, এখানে বিক্রিয়ক অংশের পরিমাণ আস্তে আস্তে কমতেছে আর উৎপাদ অংশের পরিমাণ আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে। দেখো আমি 6টা নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। এখন দেখো একটু খেয়াল করো, আমি আর একটা রুটি নিলাম, নেওয়ার পরে বেলতেছি, বেলার পরে মনে করো আমার কাছে আরেকটা রুটি এটার উপর দিয়ে রাখলাম, আর কি এটার উপর দিয়ে রাখছি, অথবা আমি অন্য কালার দিয়ে দেখাই তোমাদের সুবিধার জন্য। দেখো আমি এখানে রাখছি। এখন একটু খেয়াল করো দেখি, তাহলে এখান থেকে একটা রুটি বা রুটির গোলাগুলো আমি এখান থেকে এখানে রেখে দিছি। তার মানে এখানে আমার কাছে রুটি কয়টা আছে, 3টা, আর গোলা আছে কয়টা, 3টা। অর্থাৎ আমার এই বিক্রিয়ক অংশ কমতে কমতে একটা অবস্থায় চলে আসছে, আর উৎপাদন অংশ বাড়তে বাড়তে একটা অবস্থায় চলে আসছে। এখন একটু খেয়াল করে দেখি, এখানের দেখো এই অংশটা দেখো তো, বিক্রিয়ক পরিমাণ যা উৎপাদের পরিমাণও কি তা, অর্থাৎ 2টা পরিমাণ সমান হয়ে গেছে না। এই সমান হয়ে যাওয়া এই অবস্থাটার নাম হচ্ছে কি সাম্য অবস্থা। এই অর্থটার নাম হচ্ছে কি সাম্য অবস্থা। এই অর্থটার নাম হচ্ছে সাম্য অবস্থা। অর্থাৎ যখন বিক্রিয়ক পরিমাণ আস্তে আস্তে কমবে আর উৎপাদের পরিমাণ কি হবে, বাড়বে। এই কমা আর বাড়ার মধ্যে কি হবে, যখন সমান হয়ে যাবে তখন এটা বলা হয় সাম্য অবস্থা। ভিডিওটা যদি আমি আরেকটা ক্লিয়ার করি, একটু খেয়াল করো। এই একটা গ্লাস, এটার নাম এ, এটার নাম বি। এই গ্লাসে পানি আছে এতটুকু, এই গ্লাসে পানি আছে এতটুকু। এখন যদি আমি এ আর বি রে কানেক্ট করে দিই, তাহলে এই গ্লাসের পানিগুলো কোন দিকে যাবে, বি গ্লাসে দিয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না উভয়ের পরিমাণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ যখন এই গ্লাসের পানি আর বি গ্লাসের পানি একদম লেভেল সমান হয়ে যাবে, তখন বোঝা যাবে না কি এ গ্লাস থেকে বি গ্লাসে যাচ্ছে নাকি বি গ্লাস থেকে এ গ্লাস আসছে।
এই অবস্থায় বললে কি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা হয় সাম্য অবস্থা। যে অবস্থা সাম্য অবস্থা কিন্তু একটা গতিশীল অবস্থা, যেখানে হচ্ছে অবশ্যই বিক্রিয়ক থেকে উৎপাদে যায়, উৎপাদ থেকে কোথায় আসে, বিক্রিয়কে আসে। এখন এই সাম্য অবস্থায় এই সাম্য অবস্থার মধ্যে তুমি তিনটা নিয়ামক পরিবর্তন করতে পারো। একটা হচ্ছে তাপ, আরেকটা হচ্ছে চাপ, আর হচ্ছে কি ঘনমাত্রা। অর্থাৎ তুমি এই সাম্য অবস্থায় তুমি যদি তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করো, তখন তোমার কি হবে, এই সাম্যের যে অবস্থা এটার কি হবে, পরিবর্তন হবে। এখানে কি বলছে দেখো, কোনো উভয়মুখী বিক্রিয়ায় সাম্য অবস্থা থাকাকালীন, সাম্য অবস্থা এখন বুঝছো, অর্থাৎ সাম্য অবস্থা হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় বোঝা যায় না বিক্রিয়ক পদ উৎপাদে যাচ্ছে নাকি উৎপাদ পদ বিক্রিয়কে আসছে। তো বলছে থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্য অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন ফলাফল কি হয়, প্রশমিত হয়। অর্থাৎ এখানে আমি যদি তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করি, তাহলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা যে পরিবর্তন, এই পরিবর্তনে কি হয়, সমতা হয়ে যায়, অর্থাৎ উভয় পক্ষে কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে একটু খেয়াল করো, আমরা এখন এই বিক্রিয়াতে যে সাম্য অবস্থাটা তো বুঝছি, এখন আসো আমরা এই বিক্রিয়াতে কি করব, তাপের প্রভাব আর চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাবটা দেখব। সবাই একটু খেয়াল করো। এবার আমি আস্তে বলতেছি, জোরে বলতেছি না, খেয়াল করো সবাই। আমি এখানে নাইট্রোজেন নিছি আর এখানে হাইড্রোজেন নিছি। এই নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখানে এক অণু হাইড্রোজেন অথবা এক মোল হাইড্রোজেন, এক মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন, এই দুইটা মিলে তৈরি করছে কি 2 মোল অ্যামোনিয়া গ্যাস। তার সাথে উৎপন্ন করছে 92 কিলো জুল তাপ। দেখো এটা হচ্ছে আমার উৎপাদ, এটা হচ্ছে আমার বিক্রিয়ক। এখন এটা আমার উৎপাদ, এটা হচ্ছে আমার তাপ। এই তাপটা কার সাথে আছে, উৎপাদের সাথে আছে না, কত আছে, 92 কিলো জুল। অর্থাৎ বিক্রিয়ক অংশে কিন্তু আমার কোনো তাপ নাই, উৎপাদ অংশে আমার তাপ আছে। তার মানে এটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপের বিক্রিয়া চেনার কয়টা উপায়, দুইটা। একটা হচ্ছে কি উৎপাদের সাথে তাপ থাকবে, আর না হয় এই ড্যালএইচ দিয়ে বলবে -92 কিলো জুল পার মোল, এই পরিমাণ তাপ তোমাকে বলে দিতে পারে। এখন খেয়াল করো, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া, তার সাথে 92 কিলো জুল তাপ, অর্থাৎ উৎপাদিত তাপের পরিমাণ বেশি। এখন তুমি যদি বলো স্যার আমি এই সাম্য অবস্থায় এখন তাপ বৃদ্ধি করতে চাইতেছি, এখন তাপ বৃদ্ধি করলে কথা কি ছিল, যে দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন একটু খেয়াল করো দেখি, তাপ কোন দিকে কম, বিক্রিয়ক অংশে কম, তাপ কোন দিকে বেশি, উৎপাদ অংশে বেশি। তাহলে যেই দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, অর্থাৎ এই অ্যামোনিয়া থেকে বিক্রিয়া কোন দিকে আসবে, এই নাইট্রোজেন হাইড্রোজেনের দিকে। অর্থাৎ এটা হচ্ছে আমার উৎপাদ, এটা হচ্ছে আমার কি উৎপাদ, আর এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার কি বিক্রিয়ক। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমার বিক্রিয়ক আর এই অংশটা হচ্ছে আমার কি উৎপাদ। তাহলে এখন আমি যদি সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করি, তো যেদিকে কম এই নীতি হিসাবে বিক্রিয়া কোন দিকে আসবে, বিক্রিয়া এই উৎপাদ থেকে কোথায় আসবে, বিক্রিয়কের দিকে আসবে। আর যখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে, তখন এই যে আমার অ্যামোনিয়া গ্যাস, এই গ্যাসটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে নাইট্রোজেন আর তৈরি করবে কি হাইড্রোজেন। যখন আমার এই অ্যামোনিয়া গ্যাসটা ভেঙে তৈরি করতেছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, তখন একটু খেয়াল করে দেখি এই অ্যামোনিয়ার পরিমাণ আস্তে আস্তে কমবে আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ কি হবে, বাড়বে। অর্থাৎ এই অ্যামোনিয়ার পরিমাণ আস্তে আস্তে কমবে আর এই নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ কি হবে, বাড়বে। তাহলে একটু খেয়াল করে, এখন যদি আমরা কি করি, তাপ হ্রাস করি, তাপ কি করি, হ্রাস। এই তাপ হ্রাস করলে একটু আগে যে কথা বলছি তার বিপরীতটা হবে। একটু আগে বলছিলাম যে উৎপাদ থেকে কোথায় আসছে, বিক্রিয়কে। এখন যদি আমি তাপ কি করি, সাম্য অবস্থায় হ্রাস করি, তা বিক্রিয়া যাবে কোন দিকে, এই বিক্রিয়া দিয়ে কোন দিকে আসবে, উৎপাদের দিকে, অর্থাৎ বাম থেকে ডানে। আর বাম থেকে ডানে আসা মানে হচ্ছে কি, বামে আছে নাইট্রোজেন আর আছে হাইড্রোজেন, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করবে হচ্ছে কি অ্যামোনিয়া। ফলে কি হবে, ফলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরিমাণ, এই দুইটার পরিমাণ খেয়াল করো, এই দুইটার পরিমাণ আস্তে আস্তে কি হবে, কমবে, আর এই অ্যামোনিয়ার পরিমাণ আস্তে আস্তে কি হবে, বাড়বে। আশা করি বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়ার ফলে উৎপন্ন করে অ্যামোনিয়া, তো এখানে একটা বাড়বে আর একটা কি হবে, কমবে। আশা করি তাপের বৃদ্ধি আর তাপের হ্রাস কি বুঝতে পারছো। দেখো আমি যদি এখন এটা নিয়ে চাপ নিয়ে আলোচনা করি, একটু খেয়াল করো। এই অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার বিক্রিয়াতে আমি এখন তাপ আর চাপের প্রভাবটা ব্যাখ্যা করছি, সবাই একটু খেয়াল করো। কথা কিন্তু এটার বাইরে কিন্তু কথা যাবে না, মাথা রেখো। তাহলে একটু খেয়াল করো, আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে আবার সেম বিক্রিয়াটা, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া। কি তৈরি করবে, অ্যামোনিয়া। তাপ আমি আপাতত লিখি নেই। এখন আমরা অবশ্যই যখন চাপের কথা বলবো, কার কথা বলবো, চাপের কথা বলবো, এই চাপের হিসাবটা হবে কি দিয়ে, মোল দিয়ে। এখন আমি চাইতেছি চাপ বৃদ্ধি করতে, চাপ কি করতে, বৃদ্ধি করতে। এখন দেখো তো একটু খেয়াল করো, নাইট্রোজেন কত মোল, 1 মোল, এখানে নাইট্রোজেন আছে কত মোল, 1 মোল, আর হাইড্রোজেন আছে কত মোল, 3 মোল। তার মানে এই 3 আর 1 মিলে কত মোল হয়েছে, 4 মোল। আর এখানে অ্যামোনিয়া কত মোল আছে, অ্যামোনিয়া আছে কত মোল,
2 মোল। অর্থাৎ এখানে বিক্রিয়ক অংশ হচ্ছে 4 মোল, উৎপাদক অংশ হচ্ছে কত 2 মোল। এখন যদি খেয়াল করতে এই কথাটা আবার খেয়াল রাখো যে যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন যদি আমি সাম্য অবস্থায় এই চাপটা বৃদ্ধি করি তো কমের দিকে কোন দিকে যাবে? বেশির দিকে যাবে না? তো কম কোন দিকে? এদিকে না, তার বেশি দিকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমার বিক্রিয়ক অংশ আর এটা হচ্ছে আমার উৎপাদক অংশ। যখন কম থেকে বেশির দিকে বেশি থেকে কম দিকে যাবে তখন বিক্রিয়া যাবে কোন দিকে? এই বিক্রিয়ক থেকে কোন দিকে যাবে? উৎপাদের দিকে। যখন বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে তখন এই নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কে? অ্যামোনিয়া। ফলে এই যে এটার পরিমাণ আস্তে আস্তে কমবে আর এটার পরিমাণ আস্তে আস্তে কি হবে? বাড়বে। এখন যদি তুমি বলো স্যার আমি যদি এখানে কি করি? চাপ হ্রাস করি। চাপ কি করি? হ্রাস করি। এখন আমি এখানে চাপ হ্রাস করলে যেই কথাটা বলছি একটু আগে তার কি হবে? সম্পূর্ণ বিপরীতটা হবে। অর্থাৎ বিক্রিয়া উৎপাদ থেকে কোন দিকে আসবে? বিক্রিয়কের দিকে আসবে। বিক্রিয়াটা সাম্য অবস্থায় কি হবে? উৎপাদ থেকে কোন দিকে আসবে? বিক্রিয়কের দিকে আসবে। যখন এই উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসছে তখন আমার এই অ্যামোনিয়া এটার পরিমাণ কমে এটা তৈরি করবো নাইট্রোজেন আর তৈরি করবো কি? হাইড্রোজেন। অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ আস্তে আস্তে কমবে আর নাইট্রোজেন হাইড্রোজেন পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে এই বিক্রিয়ার মধ্যে আমরা কি করছি? এখানে তাপের প্রভাব আর চাপের প্রভাব আলোচনা করছি। এখন তুমি যদি বলো স্যার ঘনমাত্রা, ঘনমাত্রার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একটাই নিয়ম, যদি তুমি কি করো ঘনমাত্রা সাম্য অবস্থায় বৃদ্ধি করো বিক্রিয়াটা সামনের দিকে যাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে আর বিক্রিয়ার পরিমাণ কমবে। আর যদি তুমি সাম্য অবস্থায় ঘনমাত্রা হ্রাস করো বিক্রিয়া পিছনের দিকে আসবে, ফলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণ কমবে। চলো আমাদের কাছে আরো অনেকগুলো উদাহরণ আছে, আমরা সবগুলো উদাহরণ আস্তে আস্তে আলোচনা করছি। দেখো যারা এই উদাহরণটা বুঝে না তাদের জন্য আমি আরেকটা উদাহরণ নিয়ে আসতেছি, একটু খেয়াল করো। এই উদাহরণটা আশা করতেছি খেয়াল করো সবাই। এখানে বলছে এরা নাম দেয় না, নির্দিষ্ট করে দেয় নাই, বলছে A2V2 বিক্রিয়া করে 2AB তৈরি করছে, নাম দেয় না, সমস্যা নেই। আমাদের কাছে লেখা আছে A2 আর V2। A2 আর V2 এরা একটা উভয়মুখী বিক্রিয়া, অবশ্যই লার সাথে লিয়ে নিতে কিন্তু উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে হবে। বিক্রিয়া করে উৎপন্ন করছে 2AB এবং এখানে তোমার কাছে বলছে ডেল এইচ এর মান দেওয়া আছে -111 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। চলো এই বিক্রিয়ার মধ্যে আমরা এখন তাপের প্রভাব আর চাপের প্রভাব লার সাথে লিয়ে নীতির জন্য তোমাকে অবশ্যই আগে প্রথম খেয়াল করতে হবে যে বিক্রিয়াটা তাপের ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। এখন দেখো তো ডেল এইচ এর মান মাইনাস, অবশ্যই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদে তাপ আছে, তাপটা কোথায় আছে? এই উৎপাদে তাপ আছে। কোথায় তাপ আছে? উৎপাদে তাপ আছে। তার মানে এখানে উৎপাদে তাপের পরিমাণ বেশি আর বিক্রিয়কের তাপের পরিমাণ কম। তার মানে এখানে তাপ খেয়াল করো, এখানে তাপ হচ্ছে কি? কম। আর এখানে তাপ হচ্ছে কি? বেশি। এখন কথা কি ছিল? যদি এখন আমি এই সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করি, তাপ কি করি? বৃদ্ধি করি। তাহলে সাম্য অবস্থায় যদি আমি তাপ বৃদ্ধি করি তাহলে কি যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। তাহলে দেখো তো এখানে তাপ কম এখানে তাপ বেশি, তার মানে এই বিক্রিয়ক অংশ থেকে অর্থাৎ বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, সম্মুখমুখী হবে, উৎপাদের দিকে যাবে। যখন উৎপাদের দিকে যাবে তখন এই A2 আর V2 পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে 2AB। ফলে এই দুইটার পরিমাণ আস্তে আস্তে কমবে আর এটার পরিমাণ আস্তে আস্তে কি হবে? বাড়বে। এবার তুমি যদি বলছো না স্যার আমি এখানে তাপ হ্রাস করতে চাইতেছি, তাপ হ্রাস করতে চাইতেছি, তো তুমি তাপ হ্রাস করলে একটু আগে যে কথা বলছো তার সম্পূর্ণ বিপরীতটা বলে দিবে। অর্থাৎ বিক্রিয়াটা আসবে কোন দিকে? পিছনের দিকে, পশ্চাৎমুখী হবে, বিক্রিয়কের দিকে আসবে। ফলে কি হবে? এই 2AB লেখা আছে যে 2AB, এটা কি হবে? আস্তে আস্তে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে A2 আর তৈরি করবে B2। যখন এটা থেকে A2 আর B2 হবে তখন এটার পরিমাণ আস্তে আস্তে কমবে আর এই দুইটার পরিমাণ আস্তে আস্তে কি হবে? বাড়বে। এটা হচ্ছে তোমার তাপের প্রভাব। এবার যদি তুমি বলো স্যার এই বিক্রিয়ার মধ্যে আমাকে একটু চাপের প্রভাবটা দেখান, তাহলে চাপের ক্ষেত্রে মাথা রেখো, আমি একটু এই পাশে লিখে রাখি। তাপের ক্ষেত্রে এই তাপের ক্ষেত্রে তুমি দেখবে হচ্ছে কি উৎপাদী নাকি তাপ হারি, ডেল এইচ এর মান প্লাস নাকি মাইনাস, একটু লিখে দিচ্ছি। তাপ এই ডেল এইচ এর মানটা প্লাস নাকি মাইনাস এই দুটো খেয়াল করবে। তাহলে প্রথমে যদি তোমাকে তাপের প্রভাব বলে এই ক্ষেত্রে তুমি অবশ্যই ডেল এইচ এর মানটা কি প্লাস নাকি মাইনাস, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া এটাই খেয়াল করবে। আর যখন তোমাকে চাপের কথা বলবে তখন তুমি হিসাব করো মোল, ইংলিশে MOLE মোল, তুমি হিসাব করবে হচ্ছে কি? মোল হিসাব করবে যে মোল কোন দিকে কতটুকু। এখন খেয়াল করে এখানে A2 দেওয়া আছে 1 মোল আর B2 দেওয়া আছে 1 মোল, মোট মিলে কত মোল? 2 মোল। আর এখানে 2AB, এখানে কত মোল? 2 মোল। দেখো তো এখানেও 2 মোল এখানেও 2 মোল। এখন কথা কি ছিল? যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন বিক্রিয়ক অংশ 2 মোল উৎপাদক অংশ 2 মোল, এখানে কি কোনো রকম কোনো পার্থক্য আছে? না। কোথাও কম আছে? না। কোথাও বেশি আছে? না। যেহেতু এখানে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পরিমাণ মোল কি? সমান, এই জন্য এখানে কোনো চাপের প্রভাব থাকবে না। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে তাপের প্রভাব থাকলেও চাপের কোনো প্রভাব থাকবে না, ঘনমাত্রার প্রভাব কিন্তু অবশ্যই থাকবে।
গণমাত্রা হচ্ছে কি, যদি এখন সাম্য অবস্থায় আমি গণমাত্রা আরো বৃদ্ধি করি, বিক্রিয়াটা সামনের দিকে যাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রির পরিমাণ কমবে। এটা হচ্ছে কথা। আর যদি হ্রাস করো তো তা আগেরটার উল্টাটা হবে। আশা করি এই উদাহরণটা বুঝতে পারছো। যারা এই উদাহরণটাও বুঝতে পারো নাই, তোমাদের জন্য আমি আর একটা উদাহরণ নিয়ে আসতেছি, একটু খেয়াল করো। দেখো এখানে হচ্ছে একটা বড় একটা বিক্রিয়া দিছে, একটু খেয়াল করো। C2H6, অর্থাৎ এটা ইথেন দিছে, ইথেন C2H6, আর দিছে তোমার হচ্ছে ক্লোরিন দিছে, এটা ক্লোরিনেশন বিক্রিয়া। দেখো এখানে উৎপন্ন হয়েছে C2H5, C2H5 ইথাইল ক্লোরাইড, C2H5Cl প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে উপরে, আর দেওয়া আছে 481 কিলোজুল পার মোল। তাহলে ডেলএইচ এর মান দেওয়া আছে -481 কিলোজুল পার মোল। তাহলে ডেলএইচ এর মান মাইনাস আসছে, অর্থাৎ উৎপাদের সাথে তাপ আছে, তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায়? উৎপাদের তাপ আছে। কোথায় তাপ আছে? উৎপাদের তাপ আছে। এখন তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে এখানে এই উৎপাদ যেটা আছে, এই উৎপাদ তাপ হচ্ছে বেশি, তাপ কি বেশি। আর বিক্রিয়ক, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, এখানে তাপ হচ্ছে কি কম। তার মানে এখানে উৎপাদ তাপের পরিমাণ বেশি, বিক্রিয়ক তাপের পরিমাণ কি কম। এখন সাম্য অবস্থায় যদি আমি তাপ বৃদ্ধি করি, সবসময় তাপ বৃদ্ধি করা নিয়ে আগে আলোচনা করবে, তাহলে তোমাদের ভুল হবে না। এখন সাম্য অবস্থায় যদি আমি তাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? দেখো তাপ, এখন তুমি যদি সাম্য অবস্থা বৃদ্ধি করো, তাহলে আমরা জানি কম থেকে কোন দিকে যাবে? বেশি থেকে কোন দিকে আসবে? কমের দিকে। তার মানে আমার হচ্ছে কি, বেশি হচ্ছে এ পাশে, তো উৎপাদ থেকে কোন দিকে আসবে? বিক্রিয়কের দিকে। যখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে, তখন উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রিয়কের পরিমাণ বাড়বে। এখন যদি তুমি তাপ হ্রাস করো, বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া যাবে সামনের দিকে। ফলে কি হবে? বিক্রিয়ক পরিমাণ কমবে আর উৎপাদের পরিমাণ বাড়বে। আর যদি এখন তুমি চাপের হিসাব করো, এখানে চাপ হিসাব করো, একটু খেয়াল করো, চাপের হিসাব যদি করো, দেখো এখানে ইথেনের পরিমাণ দেওয়া আছে কত মোল? 1 মোল। ক্লোরিনের মান দেওয়া আছে কত মোল? 1 মোল। আর এখানে ইথাইল ক্লোরাইডের পরিমাণ দেওয়া আছে কত মোল? 1 মোল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে কত মোল? 1 মোল। তার মানে এখানে আসছে কত? 2 মোল, আর এখানে কত মোল? 2 মোল। অর্থাৎ উভয় পক্ষে কি মোল পরিমাণ সমান। তার মানে এই বিক্রিয়ার মধ্যে চাপের কোনো প্রভাব থাকবে না। এরপর একটা বিক্রিয়া খেয়াল করো, আস্তে আস্তে আমরা সবগুলো প্রায় শেষ করে ফেলছি, এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। দেখো এই একটা বিক্রিয়া খেয়াল করো, এখানে তোমার লেখা আছে 2NO, নাইট্রোজেন অক্সাইডের সাথে ওইটা ভেঙে গিয়ে 2NO সেম জিনিস দিছে তোমাকে, এটা ভেঙে এটা উৎপন্ন করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে NO2। এখানে ডেলএইচ মান দিছে প্লাস, এই একটা ডিফারেন্ট পাওয়া গেছে। এই ডেলএইচ মান দেওয়া আছে কত? 57 দিয়েছে, হ্যাঁ 57 দেওয়া আছে। তাহলে ডেলএইচ মান দেওয়া আছে 57 কিলোজুল পার মোল। এখন একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, দেখো এটা এটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। কিভাবে বুঝছি? দেখো ডেলএইচ এর মানটা প্লাস আছে, যদি ডেলএইচ এর মানটা প্লাস হয় অথবা এই বিক্রিয়কের সাথে তাপ থাকে, তখন সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন তাপহারী বিক্রিয়া বলতে বুঝাই এই যে বিক্রিয়ক অংশ আছে না, এখানে তাপের পরিমাণ বেশি, তাপ এখানে বেশি। একটু যা দেখাইছি সবগুলো ছিল ওখানে বেশি ছিল, আর এখানে তাপ হচ্ছে কি কম। তার মানে তাপহারী বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক অংশে তাপের পরিমাণ বেশি, উৎপাদ তাপের পরিমাণ কম। এখন যদি তুমি তাপ বৃদ্ধি করো, তুমি যদি এই অংশে তাপ বৃদ্ধি করো, সাম্য অবস্থা বৃদ্ধি করো, যেই দিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন একটু খেয়াল করো, তাপ বেশি এখানে, কম এখানে, তার মানে এই বেশি থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। যখন বেশি থেকে কমের দিকে যাবে, তখন এই N2O এটা ভেঙে গিয়ে তৈরি করবে কত? এটা ভেঙে একটা তৈরি করবে, এখানে তো দুইটা উৎপাদ না, একটা উৎপাদ, তাই এটা তৈরি করবে হচ্ছে NO2। ফলে এটার পরিমাণ কমবে, এটার পরিমাণ বাড়বে। এবার আসো, তুমি এখানে বলো তাপ হ্রাস করতে চাও, তাপ হ্রাস করলে বিক্রিয়া কোন দিকে যাবে? দেখো তো, এটা হচ্ছে আমার কি উৎপাদ, এটা হচ্ছে আমার কি বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক এই উল্টোটা হবে, এই উৎপাদ থেকে কোন দিকে আসতেছে? বিক্রিয়কের দিকে। ফলে কি হবে? এটা পরিমাণ কমবে আর এটা পরিমাণ বাড়বে। যখন বিক্রিয়া দিক থেকে এদিকে যাবে, তখন হচ্ছে কি উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রিয়ার পরিমাণ বাড়বে। এবার আসো, এই বিক্রিয়া যদি আমরা চাপের প্রভাবটা আলোচনা করি, কিসের প্রভাব? চাপের প্রভাবটা আলোচনা করছি, একটু খেয়াল করো। দেখো এখানে দেওয়া আছে কত মোল? 1 মোল। এখানে 1 মোল দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত মোল? 2 মোল। দেখো উৎপাদের মোল দেওয়া আছে 2 আর বিক্রিয়কের মোল দেওয়া আছে 1। এখন যদি তুমি কি করো, এখানে উৎপাদের পরিমাণ বাড়াও। আচ্ছা, আরেকটা জিনিস আমরা সমতা করি নাই, সমতা করা দরকার ছিল। 2টা নাইট্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে কত? 2টা। সমতা ঠিক আছে? ও সরি আমার এখানে বলেছি, এখানে 4 দেওয়া আছে, আমি একটু খেয়াল করি নাই, 4 দেওয়া আছে। এবার ঠিক আছে, সমতা ঠিক আছে। এবার আসা, তাহলে এখন তাও একটাই হবে। এখন এই বিক্রিয়ক পরিমাণ আছে 1 মোল আর উৎপাদক পরিমাণ আছে কত? 2 মোল। এখন কথা কি ছিল বলো না আমাকে? কথা ছিল হচ্ছে
যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন দেখো তো কম কোন দিকে, এদিকে না, তার মানে উৎপাদ থেকে কোন দিকে আসবে, বিক্রিয়ক দিকে। কি করলে, চাপ বৃদ্ধি করলে, চাপ কি করলে, সবগুলো আগে বৃদ্ধি করলে বের করবে। এখন যদি তুমি চাপ বৃদ্ধি করো তাহলে উৎপাদ থেকে কোথায় আসবে, বিক্রিয়কের দিকে, ফলে এটার পরিমাণ কমবে, এটা পরিমাণ বাড়বে। এখন তুমি ভাবে স্যার আমি যদি চাপ হ্রাস করতে চাই, চাপ কি করতে চাই, হ্রাস করতে চাই, তাহলে এখন খেয়াল করো তো, একটু আগে যা বলছো যে উৎপাদ থেকে বিক্রিয়কে আসবে, এখন কি বলবে বলো তো, বিক্রিয়ক থেকে কোথায় যাবে, উৎপাদে যাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রির পরিমাণ কি হবে, কমবে। তাহলে মূল কথা হচ্ছে যে যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। তোমাকে প্রথমে বুঝতে হবে যে কোন দিকে কম আর কোন দিকে বেশি, কোন দিকে কম আর কোন দিকে বেশি। চলো প্রায় আমাদের উদাহরণ শেষ হয়ে আসছে। আর প্রথম 2 মিনিটে ছিল কিভাবে আমরা সহজে একটা বিক্রিয়া থেকে এই লাসাদের লিনিয়ার বের করতে পারি, যেখানে তাপের প্রভাব আর চাপের প্রভাব দেওয়া আছে। এখানে লেখা আছে দেখো একটা মোল, এটার নাম দিচ্ছে এ আর 3V। এখানে দেওয়া আছে এ আর দেওয়া আছে 3V, বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে তোমার 2D নতুন একটা উৎপাদন করছে 2D। এটা ওরা দিছে উদাহরণ হিসাবে আমি নিয়েছিলাম। আর ডায়ালাইসিসের মধ্যে আছে -x, ডায়ালাইসিসের মধ্যে আছে -x মোল কিলোজুল পার মোল, মানে মান দেয় নাই তোমাকে, সমস্যা নেই। এখন আমাকে বলছে বিক্রিয়া সাম্যাবস্থার তাপের প্রভাব বিশ্লেষণ করো, তাপের প্রভাব বিশ্লেষণ করা, সমস্যা নেই। এখন দেখো তো এখানে ডায়ালাইসিসের মান যদি মাইনাস হয় তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ কোথায় বেশি, উৎপাদে বেশি, তার মানে এখানে তাপের পরিমাণ বেশি, এখানে তাপের পরিমাণ হচ্ছে কি কম। এখন সাম্য অবস্থায় তুমি যদি তাপ বৃদ্ধি করো, সাম্য অবস্থায় কি করো, তুমি তাপ বৃদ্ধি করো। এখন একটু খেয়াল করো দেখি, তুমি সাম্য অবস্থায় যদি তাপ বৃদ্ধি করো তো যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, অর্থাৎ এই উৎপাদ থেকে কোন দিকে আসবে, বিক্রিয়কের দিকে আসবে। যখন উৎপাদ থেকে বিক্রিয়ক আসবে তখন এই ডিটা ভেঙে গিয়ে তৈরি করবে এ আর তৈরি করবে বি, ফলে এই 2D যেটা আছে, ডি যেটা আছে উৎপাদ, এই উৎপাদের পরিমাণ আস্তে আস্তে লো কমতেছে আর বিক্রিয় পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। এবার যদি তুমি বলো স্যার আমি তাপ হ্রাস করতে চাইতেছি, তাপ হ্রাস করতে চাইছি, হ্রাস, হ্রাস মানে কমা আর কি, তাপ হ্রাস, যে বুঝে না হ্রাস সে খাবে ঘাস। একটু খেয়াল করো, তাহলে এখন এই তুমি, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, এটা হচ্ছে আমার উৎপাদ। এখন যদি তাপ হ্রাস করি, একটু আগে যা বলছি তার কি হবে, উল্টোটা হবে না, অর্থাৎ কম থেকে কোন দিকে যাবে, বেশির দিকে, বিক্রিয় থেকে কোন দিকে যাবে, উৎপাদ দিকে, বাম থেকে কোথায় যাবে, ডানা যাবে, বিক্রিয় থেকে কোন দিকে যাবে, উৎপাদের দিকে যাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে আর বিক্রিয় পরিমাণ কি হবে, কমবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো এখানে যদি আমরা চাপের প্রভাবটা আলোচনা করি, চাপ, একসাথে চাপটাও আলোচনা করে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো তারে চ বানিয়ে দিলে শেষ, ত এটা হবে চ, ঠিক আছে। একটু খেয়াল করো, এখন এখানে এ দেওয়া আছে 1 মোল আর বি দেওয়া আছে 3 মোল, তাহলে আমার আলটিমেটলি এখানে কত মোল দেওয়া আছে, 4 মোল। আর এখানে 2D কত মোল, 2D দেওয়া আছে আমার কাছে 2 মোল, 2D, আচ্ছা একটু এই পাশে লিখি 2 মোল। এখন কথা কি ছিল বলতো, যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন যদি আমি এই চাপটা বৃদ্ধি করি তাহলে যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, এখানে আছে 4, এখানে আছে 2 মোল, তার মানে বিক্রিয়া থেকে কোন দিকে যাবে, উৎপাদের দিকে। আর যদি আমি চাপ কি করি, হ্রাস করি, তাহলে উৎপাদ থেকে কোন দিকে আসবে, বিক্রিয়কের দিকে আসবে। তার মানে আমরা এখানে বুঝতেছি হচ্ছে যে দিকে কম, এতগুলো যতগুলো উদাহরণ দেখা যায় সবগুলোর মধ্যে কথা একটা ছিল যে উৎপাদ থেকে কম থেকে বেশির দিকে যাবে, কম থেকে কোন দিকে যাবে, বেশির দিকে। তোমাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে কোন দিকে কম আর কোন দিকে বেশি। চলো আমাদের উদাহরণগুলো প্রায় শেষের দিকে, একদম শেষ হয়ে আসছে, আর অল্প কটা আছে। আচ্ছা আমি এখান থেকে একটা নতুন একটা দিচ্ছি, খেয়াল করো। চাপের প্রভাব তো সবগুলো আলোচনা করছি, তো এখানে হচ্ছে তোমার এগুলো সবগুলো আলোচনা করা শেষ, এগুলো আলোচনা করা শেষ। আচ্ছা ফিসিএল 5টা নিয়ে আলোচনা করি, এটা খেয়াল কর। ফিসিএল 5 দেখো, এটা একটু নতুন, এটার সাথে আমরা অনেক কিছু আলোচনা করব। এই ফিসিএল 5কে যখন আমরা তাপ দিব, তাপের পরিমাণ কিন্তু করে দেয় নাই, তাপ দিব তখন এই ফিসিএল 5 এটা ভেঙে গিয়ে তৈরি করবে ফিসিএল 3 আর Cl2। এটা হচ্ছে ফিসিএল 3 আর উৎপন্ন হবে কত, Cl2। কি উৎপন্ন হবে, Cl2। এখন একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে আমার বিক্রিয়ক অংশ, এটা আমার উৎপাদ অংশ। তাহলে এখন তাপটা কার সাথে আছে, বিক্রিয়কের সাথে আছে, তার মানে এই অংশটা তাপের পরিমাণ হচ্ছে কি আমার বেশি, তাপের পরিমাণ কি বেশি, আর এখানে তাপটা হচ্ছে কি কম, বুঝানো মনে হচ্ছে। এখন এখানে তোমার কাছে বলছে, আচ্ছা আমি আগে তোমাদেরকে ওই প্রশ্নটা পরে সলভ করছি, আগে তোমাদেরকে এখানে আমি লাসাতে অনুসারে তাপ আর চাপ কথাটা বলি ফেলি। দেখো এখন এখানে বেশি আছে, এখানে কি আছে, কম আছে। এখন আমি হচ্ছে তাপ যদি সাম্য অবস্থায় বৃদ্ধি করি, তো যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমার বিক্রিয়ক আর এটা হচ্ছে আমার কি উৎপাদ, তার মানে বিক্রিয়ক থেকে কোন দিকে যাবে, উৎপাদের দিকে যাবে। ফলে এই ফিসিএল 5টা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর ফিসিএল পরিমাণ কমবে আর এই ফিসিএল 3 আর Cl2 এর পরিমাণ কি হবে, বাড়বে। আর যদি আমি এখানে তাপ হ্রাস করি তো এটা একটু যা বলছি তার উল্টোটা হবে,
তার বিক্রিয়া উৎপাদ থেকে কোন দিকে আসবে বিক্রিয়কের দিকে। ফলে এই FeCl3 আর Cl2 পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে কি FeCl5। ফলে এটার পরিমাণ কমবে আর এটার পরিমাণ বাড়বে। এবার আসো এবার আসে চাপের কথা বলি। চাপের কথা বললে আমি হচ্ছে এখানে বলবো হচ্ছে FeCl5 কত মোল 1 মোল, আর FeCl3 আর Cl2 কত মোল 2 মোল। এখন একটু খেয়াল করো, এখানে যদি আমি দেখো চাপ বৃদ্ধি করি, কার কথা বলতেছি চাপের কথা। এখন আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে কি কম থেকে বেশির দিকে যাবে নাকি বেশির দিকে কমের দিকে আসবে? দেখো তো যেদিকে কম সেদিকে যাবে। তো কম কোন দিকে? এদিকে না। তার মানে বিক্রিয়া উৎপাদ থেকে কোন দিকে আসবে বিক্রিয়কের দিকে আসবে। উৎপাদ থেকে যখন বিক্রিয়কের দিকে আসবে FeCl3 আর FeCl5 Cl2 দুইজন মিলে তৈরি করবে FeCl5। ফলে উৎপাদের পরিমাণ আস্তে আস্তে কি হবে কমবে আর বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কি হবে বাড়বে। এখন যদি তুমি বলো যে স্যার আমি চাপ হ্রাস করতে চাইতেছি, হ্রাস মানে কমাই দিতে চাইতেছি, তো বিক্রিয়া যাবে কোন দিকে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। ফলে FeCl5টা ভেঙে গিয়ে তৈরি করবে FeCl3 আর Cl2। ফলে এই FeCl5 এর পরিমাণ আস্তে আস্তে কমবে আর এই দুইটার পরিমাণ আস্তে কি হবে বাড়বে। চলো এখন আমরা এটার প্রশ্ন অনুসারে একটু সলভ করছি, একটু সবাই খেয়াল করো। শুধু দাগ দে বলবে। একটু খেয়াল করো, এখানে হচ্ছে FeCl5 প্লাস তাপ আর অ্যারোসিন দিয়ে এরপরে লিখবো FeCl3। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। একটু খেয়াল করো, এখন হচ্ছে এখানে কি বলছে দেখো, বলছে বিক্রিয়ায় ক্লোরিনের উৎপাদ বাড়াতে। অর্থাৎ আমি চাইতেছি এই জিনিসটা, আর এই জিনিসটা কিন্তু আলাদা উৎপন্ন হবে না, এর সাথে কিন্তু এই উৎপন্ন হবে, বাট আমার মূল প্রোডাক্ট হচ্ছে Cl2। এখন বলতেছে এটার পরিমাণ যে কোনো ভাবে কি হইতে হবে বাড়াইতে হবে, অর্থাৎ ক্লোরিন পরিমাণ কি হতে হবে বাড়াইতে হবে। এখন একটু খেয়াল করো দেখি, তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি আমি একটু। এটা একটা A গ্লাস, এটা একটা B গ্লাস। এখন একটু খেয়াল করো, এই গ্লাসে মনে করো পানি এতটুকু আছে আর এই গ্লাসে পানি এতটুকু আছে। এখন আমি চাইতেছি হচ্ছে কি বি গ্লাসের পানিটা কি করতে বাড়াইতে। এখন বি গ্লাসের পানিটা বাড়ানোর জন্য হচ্ছে কি করতে হবে, যেহেতু আমার দুইটা পাত্র দেওয়া আছে আমি এই দুটো কানেক্ট করে দিব। যখন এই দুটোরে কানেক্ট করে দিব তখন কি হবে, এটা পানি তখনই বাড়বে যখন এ থেকে পানিটা কোন দিকে আসবে বি থেকে। আমার কথা বোঝা নাই? অর্থাৎ বি গ্লাসের পানি যদি আমি বাড়াইতে চাই, এর আর বি রে কানেক্ট করে দেওয়ার পরে অবশ্যই এ গ্লাস থেকে পানি বি গ্লাসে আসতে হবে। ফলে বি গ্লাসে পানির পরিমাণ কি হবে আস্তে বাড়বে। তার মানে এখানে উৎপাদের পরিমাণ অথবা জেড এর পরিমাণ বাড়াইতে বলে, অর্থাৎ বিক্রিয়াটা ওই দিকে আসতে হবে। কথা মনে বোঝা নাই? একটু আগে ছিল যেদিকে কম সেদিকে যাবে, এখানে কিন্তু এই কথাটা হবে না। মানে এই কথাটা ফিক্সড মানতে হবে, বাট এর মধ্যে লিমিটেশন দেওয়া আছে কি, যে হচ্ছে ক্লোরিনের পরিমাণ বাড়াইতে, অর্থাৎ যে কোনো ভাবে বিক্রিয়াটা আমাকে কি করতে হবে বিক্রিয়ক থেকে উৎপাদে নিতে হবে, কোনোভাবে উৎপাদ থেকে বিক্রিয়কে আসা যাবে না। কেন? কারণ যখন উৎপাদ থেকে বিক্রিয়ক আসে তখন তো এটা পরিমাণ আস্তে কি হবে কমবে। অর্থাৎ বিক্রিয়া যদি দেখো বি গ্লাসের পানি যদি এ গ্লাসের দিকে আসে তাহলে এই বি গ্লাসের পানি কি হয়ে যাবে কমে যাবে না। এখন আমাকে বলছে যে বি গ্লাসের পানি কোনোভাবে কি করা যাবে না কমানো যাবে না, বরং বি গ্লাসের পানি কি করতে হবে বাড়াইতে হবে। এখন আমি যদি বি গ্লাসের পরিমাণ বাড়াইতে চাই তাহলে বিক্রিয়া সবসময় এদিকে হইতে হবে, এক কেন্দ্রিক হইতে হবে। তার মানে এই কেন্দ্রিক একটু খেয়াল করে দেখি, তাপ কোথায় বেশি এখানে বেশি, কোথায় কম এখানে কম। এখন আমি যদি সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করি, তাপ বৃদ্ধি করি, এখন বলতো যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন কম কোথায় এখানে, তার মানে এখন এই বিক্রিয়াটা আমি যদি সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করি বিক্রিয়া কোন দিকে যাবে সামনের দিকে যাবে। কেন? কারণ এখানে এই জায়গা উৎপাদের তাপের পরিমাণ হচ্ছে কি কম। যখন বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে দেখো তো ক্লোরিনের পরিমাণ আস্তে কি হইতেছে বাড়তেছে, অর্থাৎ ক্লোরিনের পরিমাণ আস্তে কি হচ্ছে বাড়ছে। তারপরে একটু খেয়াল করো, এখন যদি তুমি তাপ হ্রাস করো, সাপোজ এটা আমি এটা দেখাচ্ছি, যদি তুমি এখন তাপ হ্রাস করো তো এই জিনিসটার কি উল্টোটা হবে না, অর্থাৎ উৎপাদ থেকে কোন দিকে আসবে বিক্রিয়কের দিকে। তো উৎপাদ দিকে বিক্রিয়ক যদি যখন আসে তখন এই ক্লোরিনের পরিমাণ আস্তে কি কমে যাবে না, কিন্তু এদিকে করা যাবে না। তার মানে এই বিক্রিয়াতে অনলি কি করতে হবে তাপের বৃদ্ধি, তাপের হ্রাস করা যাবে না, যেহেতু আমাকে শুধু ওর কথা বলে দিছে। এবার আসা চাপ, এবার কি আসবে চাপ বৃদ্ধি না হ্রাস একটু পরে বলছি। এখন খেয়াল করে এখানে এই বিক্রিয়কের মোল কত মোল 1 মোল, আর উৎপাদে কত মোল 2 মোল। এখন দেখো আমি যদি চাপ বৃদ্ধি করি, সাপোজ দ্যাট চাপ বৃদ্ধি করলে কি হবে, দেখো এখানে মোল সংখ্যা বেশি এখানে মোল সংখ্যা কম, তো যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, অর্থাৎ উৎপাদ থেকে কোন দিকে আসবে বিক্রিয়কের দিকে। আমি তো আগেই বলছি কোনোভাবে উৎপাদ থেকে বিক্রিয়ক আসা যাবে না, তার মানে এখানে চাপ বৃদ্ধি করা যাবে না। চাপ কি করতে হবে এখানে চাপ করতে হবে হ্রাস। কারণ চাপ বৃদ্ধি করলে যদি বিক্রিয়া পিছনের দিকে আসে, পিছন থেকে সামনের দিকে আসে, তো চাপ হ্রাস করলে বিক্রিয়া করতে হবে এই সামনের দিকে যাবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। আমি একটু চাপের ক্ষেত্রে নীল কলম দিয়ে দেখাচ্ছি, দেখো এই চাপের ক্ষেত্রে নীল কলম দিয়ে দেখাচ্ছি। দেখো এই চাপের ক্ষেত্রে আমি বলতেছি হচ্ছে এই তার মানে
এখানে যদি আমি ক্লোরিন গ্যাসের পরিমাণ আস্তে আস্তে বাড়াইতে চাই তাহলে অবভিয়াসলি তাপ করতে হবে বৃদ্ধি, চাপ করতে হবে কি হ্রাস। আর সবসময় মাত্রা রাখতে হবে তাপের বৃদ্ধি করলে যা হবে চাপের হ্রাস করলেও তা হবে। অনেকগুলো ক্ষেত্রে মিলেও না, আবার অনেকগুলো ক্ষেত্রে মিলে যাবে, সমস্যা নাই। তো বেশিরভাগ হচ্ছে মিলে। তো তাপ বৃদ্ধি করতে হবে, চাপ হ্রাস করতে হবে। যখন তাপ বৃদ্ধি চাপ হ্রাস করব তখন কি হবে আমাদের? তখন আমাদের হচ্ছে এখানে কি বিক্রিয়া শুধু সামনের দিকে যাবে, শুধু সামনের দিকে, পিছন দিকে আসার স্কোপ নাই। পিছন দিকে আসলে এটা পরিমাণ কমবে। তার মানে আমি তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, ফলে ক্লোরিনের পরিমাণ বাড়বে। চাপ হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে যাবে, ফলে ক্লোরিনের পরিমাণ কি হবে? বাড়বে। এটা হচ্ছে কথা। এবার আসলে এর মাঝখানে ঘনমাত্রার কথা বলে দিচ্ছি। ঘনমাত্রা এখন আমি যদি সাম্য অবস্থায় ঘনমাত্রা বৃদ্ধি করি বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, ফলে ক্লোরিনের পরিমাণ বাড়বে। তার মানে এখানে ঘনমাত্রা কি করা যাবে? বৃদ্ধি করা যাবে, হ্রাস করা যাবে না। তাহলে এখানে আমরা দেখতেছি তাপ বৃদ্ধি, চাপ হ্রাস আর ঘনমাত্রা বৃদ্ধি, এই তিনটা কাজ যদি করি তাহলে আমরা কি করতে পারি? এই বিক্রিয়া ক্লোরিনের উৎপাদ বাড়াতে পারি। তাহলে আমরা ক্লোরিনের উৎপাদ বাড়াতে কি কি ব্যবস্থা করতে পারি? তাপ বৃদ্ধি, চাপ হ্রাস, ঘনমাত্রা বৃদ্ধি। আশা করি বুঝতে পারছি। এরকম বিক্রিয়া আরো অনেকগুলো আসছিল। ওই কথা থেকে এখনো সরি নাই। যেদিকে কম সেদিকে যাবে, মাথা রাখতে হবে। যেদিকে কম সেদিকে যাবে। আর আসেনি? আচ্ছা, এটা একটু খেয়াল করো। এখানে এটা কি বলছে? এটা সেম ওরকম। দেখো এখানে লেখা আছে সালফার ডাইঅক্সাইড। প্রথমে আলোচনা যেটা করছিলাম, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? 2 অণু সালফার ট্রাইঅক্সাইড। তার সাথে 100 কত দেওয়া আছে? 196। এখানে দেওয়া আছে 196 কিলো জুল পার মোল। আচ্ছা, ভিতরে লেখা আছে, সমস্যা নেই, বুঝে নিও। একটু খেয়াল করো। এখন তোমার কাছে এখন প্রশ্ন কি বলছে? বিক্রিয়াটি হতে কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যায়, মানে এই জিনিসটার কি করতে হবে? আমাকে অধিক পরিমাণ পাইতে হবে। একটু ক্লোরিনের মতন আর কি, আমাকে এটার অধিক পরিমাণ পাইতে হবে। এখন একটু খেয়াল করো, আমি গ্লাসটা আবার একটু আগে গ্লাসটা আবার রাখতেছি। একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার এই গ্লাস, এটা হচ্ছে আমার বি গ্লাস। এখন এই গ্লাসে পানি এতটুকু আছে, বি গ্লাসে পানি এতটুকু আছে। এখন আমি চাই দিছি এই বি গ্লাসের পানিটা এতটুকু আনতে। এখন বি গ্লাসে এতটুকু আনতে হলে আমি এটা কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখো এখন এ থেকে পানিগুলো কোথায় আসবে? বিতে। তাহলে যখন এ থেকে পানিগুলো বিতে আসবে তখন বি এর পানি আস্তে আস্তে কি লেভেল আরো বাড়বে। অর্থাৎ এই পর্যন্ত কি করা যাবে না, কোনোভাবে এটা কানেকশন বিচ্ছিন্ন করা যাবে না। অথবা কোনোভাবে মনে করো এখান থেকে পানি এখানে দেওয়া যাবে না। শুধুমাত্র বি গ্লাসের পানি যদি বাড়াইতে চাই তাহলে যে কোনো ভাবে শুধু যেন বি গ্লাসে পানি আসে, অন্যদিকে যেন পানি না যায়, অথবা বি গ্লাসের পানিগুলো যেন এই গ্লাসে না যায়। তাহলে একটু খেয়াল করে, এখানে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদ তাপের পরিমাণ বেশি। অর্থাৎ এখানে তাপের পরিমাণ আছে সর্বোচ্চ, বিক্রিয়কে তাপ কম আর উৎপাদ তাপ হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমরা এখানে দেখছি তাপ বৃদ্ধি, এর তাপ বেশি, এখানে তাপ কি আছে? বেশি আছে। আর এখানে তাপ কি আছে? তোমরা কি পরীক্ষাতে এগুলো লিখবে? না, তোমরা এগুলো সাইডে বুঝার জন্য লিখবে আর কি। তাপ কম, তাপ বেশি। এখন যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। অর্থাৎ আমিও তাপ বৃদ্ধি করি, তাপ বৃদ্ধি করি। এখন যেদিকে কম অর্থাৎ তাপ বৃদ্ধি করলে এখানে বেশি আছে, এখানে কম আছে, বিক্রিয়াটা উৎপাদ থেকে কোন দিকে আসবে? বিক্রিয়কে আসবে এদিক থেকে এদিকে। এখন আমি তো বলছি যে এদিক থেকে এদিকে যাওয়া যাবে না। তার মানে এই বিক্রিয়ায় আমি কোনোভাবে তাপ বৃদ্ধি করতে পারবো না। তাপ করতে হবে আমাকে হ্রাস। তাপ করতে হবে কি? হ্রাস। কেন? তাপ বৃদ্ধি করলে বেশি থেকে কমে আসবে, বেশি থেকে কমে আসলে এই সালফার ডাইঅক্সাইড উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এটা তো করা যাবে না। এই জন্য আমি কি করতে হবে? তাপ হ্রাস করলে বিক্রিয়া যাবে হচ্ছে কম দিক থেকে কোন দিকে? বেশির দিকে। ফলে এই সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে সালফার ট্রাইঅক্সাইড। অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ কমবে, উৎপাদনের পরিমাণ বাড়বে। এবার আসো চাপ নিয়ে আলোচনা করছি। এখন চাপের প্রথম বৃদ্ধি নিয়ে আলোচনা করতে হবে, পরে হ্রাস নিয়ে আলোচনা করতে হবে। একটু খেয়াল করো, এখানে আছে 3 মোল দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত মোল? 2 মোল। এখন যদি যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন আমি যে চাপ বৃদ্ধি করি তো এখানে হচ্ছে বেশি, এখানে হচ্ছে কি কম, অর্থাৎ বিক্রিয়াটা এদিকে যাবে। যখন এদিক থেকে এদিকে যাবে অর্থাৎ বিক্রিয়াটা আমাকে শুধু এদিকে যাইতে হবে, এদিকে পিছন দিকে আনা যাবে না। তখন বিক্রিয়া যখন এদিকে যাবে তখন সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কি হবে? বাড়বে। আর সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের পরিমাণ কি হবে? কমবে। তার মানে এখানে চাপ আমাকে বৃদ্ধি করতে হবে। আর চাপ যদি হ্রাস করে বিক্রিয়া আবার উল্টো হয়ে যাবে। এবার আসে ঘনমাত্রা। ঘনমাত্রা এখন এই ঘনমাত্রা আমরা জানি হচ্ছে সাম্য অবস্থায় ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যায়? সামনের দিকে যায়। যখন বিক্রিয়া সামনের দিকে যাবে তখন কি হবে? উৎপাদনের পরিমাণ বাড়বে আর বিক্রির পরিমাণ কি হবে? কমবে। তার মানে এখানে ঘনমাত্রা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তার মানে চাপের হ্রাস, তাপের হ্রাস, চাপের বৃদ্ধি, ঘনমাত্রা বৃদ্ধি, এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে বিক্রিয়া হতে কি হবে? অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যাবে। আমরা বলবো হচ্ছে অধিক পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য তাপের হ্রাস, চাপের বৃদ্ধি, ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। আশা করি বুঝতে পারছো। প্রথম কথা ছিল 2 মিনিটের কথা ছিল। এই 2 মিনিটে আমি মূল টপিকস যেটা ওটার আংশিক আলোচনা করছি, আর পরবর্তী সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি কিভাবে তুমি লার সাথে লিনিটা কি পারো এবং বুঝতে পারো। তো তুমি দেখো পুরো ভিডিওর মধ্যে তুমি একবার একটা জিনিস বেশিরভাগ লক্ষ্য করবা যে হচ্ছে স্যারে এই কথারও বাইরে যায় নাই।
যে দিয়ে কম বিক্রি কি সেদিকে যাবে। আর এই পুরো সুন্দর লেখাটা আসলে আমার লেখা না, এটা আমার লেখা না, এটা আমার ওয়াইফের লেখা। তো হচ্ছে যে দিয়ে কম বিক্রি সেদিকে যাবে, এটা খুব সুন্দর করে ডিজাইন করে লিখে দিচ্ছে তোমাদেরকে বোঝার জন্য, যাতে আমি বারবার তোমাদেরকে এটার দিকে ফোকাস করতে পারি। তাহলে এখানে তুমি লা সাথে লিয়ে নিতে শেখার জন্য আমি মনে করছি আমার এই ট্রিক্সটা খুব গুরুত্বপূর্ণ। যে দিয়ে কম বিক্রি সেদিকে যাবে। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।